আচ্ছা দেখো, আমরা পিছনের আলোচনা করছিলাম এন্ট্রপি। এবার আমরা আরেকটা প্যাটার্ন দেখি। এইখানে আমাদের হলো যে সমষ্ণ ভার্সেস রুদ্ধতাপীয়। মানে এই দুইটার জন্য এখন আমরা ম্যাথ দেখবো যে এই টাইপের কোশ্চেন কেমন আসে পরীক্ষা। দেখো, তো আমরা পিছনের ক্লাসে কিন্তু কার্নোট সাইকেল নিয়ে আলোচনা করছি। কার্নোট সাইকেলটা পারলে এটা আমাদের জন্য ইজি হবে। বলছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো আমরা পারবো। তো আদর্শ তাপমাত্রা চাপে একটা সিলিন্ডারের মধ্যে 1 মোল হিলিয়াম গ্যাস আছে। এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে কি আছে? হিলিয়াম গ্যাস আছে 1 মোল। আচ্ছা, তো বলছে পরবর্তীতে যখন আদর্শ তাপমাত্রা চাপ বলছে, তখন আমরা জানি এখানে তাপমাত্রা একটা আছে আগে থাকতে, চাপ একটা আছে আদর্শ তাপমাত্রা চাপের জন্য। তো তারপরে বলছে কি, পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় আর পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমার 1.5 গুণ করা হয়েছে। মানে সমষ্ণ করছি, পরে রুদ্ধতাপীয় করছি, তখন তার কি চেঞ্জ হয়ে গেছে? আয়তন চেঞ্জ হয়ে গেছে। ধরো আমি যদি এইটার কথা বলি, এরকম একটা তোমার প্রক্রিয়া, তাই না? তো এখন বলছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসটির চূড়ান্ত চাপ নির্ণয় করো। এই টাইপের কোশ্চেন যদি আসে, একটু মনে রাখবো আমরা রুদ্ধতাপীয়র জন্য। তুমি দেখবে এখানে কী কী দেওয়া আছে। স্যার চাপ বলছে না, তো চাপ তো মাস্ট লাগবেই। এখন যেহেতু একটা ভি দেওয়া আছে, হ্যাঁ, আর যেহেতু আদর্শ তাপমাত্রা চাপ বলছে, এবং ওরা কি বলছে যে আয়তন পরে চেঞ্জ হয়ে 1.5 গুণ হয়েছে, তাহলে আমি বলতে পারি আদি চাপ P1 1 ATM, কারণ আদর্শ চাপের জন্য P এর মান 1 ATM হবে। আদি আয়তন ধরলাম B1 ইকুয়াল টু ভি, তাহলে চূড়ান্ত আয়তন V2 কত? 1.5 গুণ হবে। তাহলে ভি যেহেতু দুইটা আছে, P একটা আছে, আমি PB এর সম্পর্ক নিতে পারি। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য কি লিখতে পারি? দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা লিখতে পারি যে P(V2) গামা ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে কি লিখলাম? P1 V1 গামা ইকুয়াল P2 V2 গামা। এই যে তোমরা যেটা করবা, এই বোর্ডটা ধরবা, তাহলে বুঝতে পারবা ইজিলি। যদি রেজলিউশন একটু সমস্যা হয়, তারপর তোমরা এটা ধরলে বুঝতে পারবা। আচ্ছা, যাই হোক, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া গ্যাসটির চূড়ান্ত চাপ বের করতে পারছি। পরে বলছে উদ্দীপকে কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন হয়েছে। কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পন্ন মানে সমষ্ণ নাকি রুদ্ধতাপীয়? তো সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা ফর্মুলা জানি, W = nRT ln V2/V1। nRT ln V2/V1। তো এই ফর্মুলা আমরা ইউজ করে এন এর মান জানি 1 মোল, হ্যাঁ, আর এর মান জানি 8.314। আর এর মান কিন্তু জুল এককে বসাইতে হবে। তারপরে V2 এর মান জানি, V1 এর মান জানি, আমার কিন্তু চলে আসছে। তারপর রোধতাপী প্রক্রিয়ার কথা যদি বলে, একটু চিন্তা করি, এই ফর্মুলার কৃতকাজের ফর্মুলা কি? মানে এই প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা W = 10R/Γ-1 T1 - T2। তাহলে এখানে T1 লাগবে, T2 লাগবে। তুমি তো স্যার একটা T1 জানো, আদর্শ তাপমাত্রার জন্য তুমি T1 এর মানটা জানো, বাট তুমি তো T2 মানটা জানো না। তো T2 মান আমি বের করতে যদি চাই, আমি সেটা ভি দিয়ে করতে পারি বা পি দিয়েও করতে পারি। যেহেতু আমি একটা চাপ পাইছি, তাই না? P2 এর মান পাইছি 0.5, আর তাহলে আমি P1 এর মান কিন্তু আমি জানি, কারণ এটা আদর্শ চাপ বলছে। তাহলে তুমি পি দিয়েও করতে পারো অথবা টি দিয়েও করতে পারো। আচ্ছা, তো আমরা কি করলাম? এই যে ভি দিয়েও করতে পারি, হ্যাঁ। তাহলে আমরা টিভি এর সম্পর্ক নিলাম এখানে, টিভি। তো T(V2)Γ-1 এই ফর্মুলা ইউজ করে আমরা T2 এর মান বের করছি। আর গামার মান দেওয়া আছে। গামার মান যদি দেওয়া না থাকে, তোমার মুখস্থ লিখতে হবে, কারণ আমরা জানি এক পারমাণবিক গ্যাস যারা, যেমন হিলিয়াম, মানে নিষ্ক্রিয় গ্যাস যারা, এক কথা হিলিয়াম, নিয়ন, এই টাইপের গ্যাস যারা, তাদের জন্য গামার মান হয় কত? 1.67। এটা মুখস্থ করতে হবে। তো এই ফর্মুলা ইউজ করে T2 মান বের করছো, তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজের মানটা বের করছো। তারপর দেখলাম আমরা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অপেক্ষা সমষ্ণ প্রক্রিয়া কাজের মানটা কিন্তু বেশি হয়, পাইলাম। আচ্ছা, পরে বলছে দেখো যে সি বিন্দুতে আয়তন কত। একটু চিন্তা করো, সি বিন্দু, এই চক্রটার জন্য এটা হলো সমষ্ণ, এটা সমষ্ণ, এটা রুদ্ধতাপীয়, এটা রুদ্ধতাপীয়। এটা ভালো বোঝার জন্য পিছনে ক্লাস একটু দেখে নিবা। কার্নোট সাইকেলটা খুব ভালো করে পড়ছি আমরা এখানে। তো সি বিন্দুতে আয়তন বলছে। তো স্যার আপনি এখানে P2 জানেন, V2 জানেন, তাই না? V2 জানেন, আর এখানে কি জানেন? ধরেন আপনারা বলছে কার মান বের করতে, আয়তন বের করতে বলছে, V3। কিন্তু বিষয়টা হলো, আমি ভিটা কার সাথে সম্পর্ক নিতে চাই, ভি এর সম্পর্কটা কার সাথে নিতে চাই, আমি কার সাথে নিব? এখানে দেখি তো, এখানে আমার পির মান দেওয়া নাই, এখানেও পির মান দেওয়া নেই, তাহলে আমি ভি এর সাথে পি এর সম্পর্ক নিতে পারতেছি না। আমি এখানে একটা টি এর মান জানি 500, এখানে টি এর মান জানি 300। তা আমি চাইলে কিন্তু ভির সাথে টি এর সম্পর্ক নিতে পারি। এই যে দেখো ফর্মুলা কী করছো ওরা, যে আমরা জানি T(V2)Γ-1 ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে T1 V1 Γ-1
T2 V2 গামা মাইনাস 1। এখন স্যার এখন আর V2 V3 কেন ধরছে ভাই? V2 V3 মানে এইটার জন্য V2, এইটার জন্য V3, এই জন্য ধরছে। আর এইখানে তাপমাত্রা কত ছিল T1, আর এখানে তাপমাত্রা কত T2, এইভাবে ধরে আমি V3 মানটা বের করছি। পরে বলছে এবি আর বিসি প্রক্রিয়ার মধ্যে কৃতকাজ সমান হবে কিনা। তাহলে এবি প্রক্রিয়া কি সমষ্ণ? এটাও সমষ্ণ, এটা রুদ্ধতাপীয়, এটা রুদ্ধতাপীয়। তাহলে তুমি এবি এর জন্য কৃতকাজ বের করবা, বিসি এর জন্য কৃতকাজ বের করে দেখবা মানে কোনটার জন্য ভালো, ঠিক আছে। আর যদি আমার রুদ্ধতাপীয়র জন্য যদি আমি কাজ বের করতে চাই, মানে কাজ বের করতে চাই, T2 T1 এর মান দেওয়া না থাকলে আমার বের করে নিতে হবে। যদি এখানে T1 T2 দেওয়া আছে, সব বের করার দরকার নেই, আমার অ্যান্সার চলে আসছে। তাহলে আমরা এটাও পারলাম। তারপরে এখানে বলছে দেখো তাপগতি, আমরা এটা একটু আগে সলভ করছিলাম এন্ট্রপির ম্যাথ। তারপর দেখো এখানে একটা কোশ্চেন বলছে কুমিল্লা বোর্ড 22 কি বলছে যে ABCD সব কিছু দেওয়া আছে, T1 T2 দেওয়া আছে। দেখো এখানে চাপের মানুষ দিয়ে দিছে, বলছে সি বিন্দুতে চাপ নির্ণয় করো। ভাই সি বিন্দুতে চাপটা যে বের করবা, হ্যাঁ চাপ বের করবা। ধরো তাহলে এখানে আমার এটা যদি P1 V1, এটা যদি P2 V2 হয়, তাহলে এখানে কী ছিল? P3 ছিল, আর কী ছিল বলো? V3 ছিল, তাই না? P3 V3 ছিল। তাহলে এখানে কী ছিল স্যার? P2 × V2 ছিল, মানে P2, V2 ছিল। তো এবার বিষয়টা হচ্ছে আমি চাপ বের করতে চাই। চাপের সাথে কার সম্পর্কে নিব? যেহেতু তাপমাত্রা দেওয়া আছে, আর কোনো দেখার দরকার নেই, আমি চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক নিব, কারণ এখানে চাপের মানটাও তুমি অলরেডি জানো। তাহলে পিটি এর সম্পর্কে চলে যাবা, এই পিটি এর সম্পর্ক চলে গেলাম আমরা টিপি। দেখো তোমরা এই টেস্ট পেপারটা আর আমি যেই কোশ্চেন সলভ করবো কোশ্চেনটা বের করে মিলাবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে পৃথিবীর মানটা চলে আসলো। তারপরে এখানে বলছে যে প্রতিটি ধাপে এন্ট্রপি হিসাব করতে বলছে। কত সহজ কোশ্চেন দেখো, প্রতিটি ধাপে এন্ট্রপি হিসাব করে ইঞ্জিনটির প্রত্যাগামিতা যাচাই করবা, মানে এই ধাপে এন্ট্রপি বের করবা, এই ধাপে, এই ধাপে, এই ধাপে। কারণ আমার এই ধাপে করার দরকার নেই, কারণ আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির মানটা 0। তারপর তুমি দেখাইতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো আমি এইটার জন্য করতে চাই, তাই আমি জানি এইটার জন্য এন্ট্রপি কী হবে, ওই যে Q1/T1, এটার জন্য কী হবে Q2/T2। দেখো তো কী করছি আমি, যে আমি জানি ΔS1 এর জন্য Q1/T1 মান বের করছি, আর ΔS2 ΔS4 0। কেন 0? এটা আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি মান স্থির থাকে। কেন স্থির থাকে স্যার? কিউর মান তো স্থির, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো কিউ চেঞ্জ হবে না। কিউ যদি স্থির থাকে তাহলে এন্ট্রপি তো স্থির থাকবে, তাই না? তো এখানে Q1/T1 Q2/T2। তো এখান থেকে আমি ΔS3 আবার বের করছি। ΔS3 কেমনে করছি? এই যে Q2/T2। এখন বিষয়টা হলো স্যার আমার এইখানে তো তাপের মানটা দেওয়া নাই, আছে, এত ঝামেলার দরকার নাই ভাই। আমরা কেমনে করব? আমরা ফর্মুলা জানি, যেহেতু এখানে তাপমাত্রা দেওয়া আছে, তাপ নিয়ে আমরা এই ফর্মুলা ইউজ করবো, Q1/T1 = Q2/T2। এই ফর্মুলা ইউজ করে আমরা এখান থেকে Q2-র মানটা বের করবো। তাই ধরো তুমি Q2-র মান পাইছো, এখন যদি Q2-র মান পাও তাহলে এইখানের জন্য এন্ট্রপি কী লিখবা? ds1। তো ds1 সমান কী লেখা যাবে? Q1/T1। আর এখানের জন্য এন্ট্রপি বের করবা, এটা কী হবে? ds2 সমান কী হবে? Q2/T2। তারপর দুইটা বের করে দেখবা দুইটা সমান হয়ে গেছে। যদি সমান হয়, এই যেমন দেখো স্যার এখানে পাইছি কত? 0.45। তবে একটা বিষয় হয়েছে, এটা হবে নেগেটিভ, কারণ নেগেটিভ মানে সংকোচন বোঝায়, আর পজিটিভ মানে সম্প্রসারণ বোঝায়। কার্নোট সাইকেলের পিছনে ক্লাসটা দেখলেই বুঝতে পারবা, এটা আমি আলোচনা করছি। তো হয়ে গেল। এবার টোটাল চক্রের এন্ট্রপি যোগ করো, ds1 ds2 ds3 ds4। আমরা জানি রুদ্ধতাপের জন্য 0, আর ds1 এর মান বের করছি, ds3 এর মান বের করছি, যোগ করলে 0 চলে আসছে, মানে এটা পূর্ণ চক্র হয়েছে, প্রত্যাগামী হয়েছে। কারণ প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপির মান কী থাকে? স্থির থাকে, মানে 0 হবে টোটাল যোগফল। স্থির মানেই মনে করবো যোগফলটা 0 হবে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখো বলছে যে 1 গ্রাম পানির তরল হতে বাষ্পীভূত হওয়ার 2টি স্তর দেওয়া আছে। ওরা বলছে যে এবি পথে এন্ট্রপির পরিবর্তন বের করতে বলছে। ভাই এবি পথে এন্ট্রপির পরিবর্তন বের করতে বলছে, এই পথে দেখো, এই পথে যে এন্ট্রপি বের করবে, এখন তাপমাত্রা একটাই আছে 50, মানে ফিক্সড তাপমাত্রা। ফিক্সড থাকলে তো আমার MS লন আসবে না, শুধু MLV আসবে অথবা MLF আসবে, তাই না? আচ্ছা, তোরা বলছে 1 গ্রাম পানি তরল হতে বাষ্পীভূত হওয়ার জন্য 2টি স্তর দেখানো আছে। ডি বিন্দুতে বাষ্পের আয়তন দেওয়া আছে, মানে এই একটা দেওয়া আছে, এই একটা দেওয়া আছে। তাহলে যেহেতু আমার পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আর আমরা বাষ্পীভবনের আপেক্ষিক তাপ জানি, হ্যাঁ, এটা অনেক সময় মুখস্থ করে নেব আমরা, দেওয়া নাও থাকতে পারে। এই যে LV সমান কত? 2.26, এটা 10⁶ আমরা এটা মুখস্থ করে নিব। ভর দেওয়া আছে, ভরটা অবশ্যই কেজিতে কনভার্ট করে নিবা। তাহলে এখানে এন্ট্রপি কত হবে? ds = BQ/T বা MLV/T। আমি কিন্তু আবারও বলছি এখানে এটা কেন ইউজ করছি আমরা, কারণ তাপমাত্রা ফিক্সড 50 থেকে 50, তাই না?
তো 50 থেকে 50 এবং বলছে দুইটা স্তর দেওয়া আছে, একটা স্তর একটা স্তর, এবার বলছে বাষ্পীভূত হওয়ার দুটি স্তর, তার মানে বোঝা গেল এটাও বাষ্পীভূত হওয়ার স্তর, এটাও বাষ্পীভূত হওয়ার স্তর। আর বাষ্পীভূত হলে সেটা কি হবে, সুপ্ততাপ আসবে, বাষ্পীভবনের সুপ্ততাপ, সুপ্ততাপের মান এটা এন্ট্রপি চলে আসলো। তারপর বলছে বিডি পথে অন্তস্থ শক্তি নির্ণয় করা সম্ভব কিনা। ভাই এই পথে আমি অন্তস্থ শক্তি বের করতে চাই, তো অন্তস্থ শক্তি মানে কি ডি ইউ, তাই না? তো তুমি যে ডি ইউটা মানটা বের করবা, তুমি ফর্মুলা জানো কি, ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ। তো আমি এইভাবেই তো আমি ডি ইউর মানটা বের করতে চাই। দেখো আমরা জানি কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। আমি ডি ইউর মানটা বের করতে চাই, তো ডি ইউ সমান কী লিখবো, ডি কিউ মাইনাস ডি ডব্লিউ লিখবো। এখন ডি কিউর মান দরকার, ডি ডব্লিউ মান দরকার, তাহলে বিডি পথে আমি ডি কিউ বের করতে চাই, তাই না? দেখো এইটা বের করতে গিয়ে আমার যে সমস্যাটা হবে, আমি কিউ সমান কি জানি, আমি কিউ সমান জানি এম এস ডেল থিটা, তাই না? কিউ সমান কি এম এস ডেল থিটা। এবার এই বিডি পথের জন্য তুমি যদি কী বের করতে চাও স্যার, ডি কিউ বের করতে চাও, তাহলে এখানে দেখো তো তোমার তাপমাত্রা আলাদা আলাদা দেওয়া আছে না, 50 থেকে 100 দেওয়া আছে। তাহলে আমি এই প্রক্রিয়ার জন্য আমি কী বের করতে পারি, ডি কিউ বের করতে পারি, এম এস ডেল থিটা। এস এর মান দেওয়া আছে 100 মাইনাস 50 করবো, তাহলে 50 আসবে। এই যে দেখো আমি একটু অন্যভাবে ম্যাথটা করে, হ্যাঁ, তাহলে আগে আমি ডি কিউর মানটা পাইছি। ওকে, তুমি ডি কিউর মান পাই গেছো, কোনো সমস্যা নাই, তুমি ডি কিউর মান পাইয়ে গেছো। তাহলে তুমি এই ফর্মুলা ডি কিউর মানটা বসাই দাও, কত পাইলা, 210 পাইলা। এই যে 210 বসাই দিছি। বাট সমস্যা হয়েছে আমি তো ডিডব্লিউর মান জানি না, তবে আমি ডিডব্লিউ সমান জানি কি পিডিভি, আমি এইটা জানি। এখন দেখবো আমি, আমার তো বলছে বিডি পথের কথা, তাই না? তাহলে আমি পিডিভি বের করতে চাই। আমি কি পি এর মান জানি ভাই, এখানে তো তাপ দেওয়া আছে, কী দেওয়া আছে এখানে দেখো তো, তাপমাত্রা দেওয়া আছে। তাহলে এখন আমি পিডিভি বের করতে চাই, মানে পি এর মান চাই এবং ভি এর মান চাই। আচ্ছা, 1700 সিসি ডিবিতে বাষ্পের আয়তন দেওয়া আছে। আচ্ছা, তো এখান থেকে দেখো তুমি, যেহেতু তোমার দুইটা তাপমাত্রা দেওয়া আছে, এখানে দুইটা কী দেওয়া আছে, এই একটা তাপমাত্রা দেওয়া আছে 50, এটার জন্য একটা তাপমাত্রা দেওয়া আছে কত, 100। তো আমি যদি V1 কী জানি, T1 জানি, T2 জানি, এবং এইখানের জন্য তোমার ডিবিতে বাষ্পের আয়তন দেওয়া আছে, এই যে বলে দিয়েছে না 1700 সিসি, তাই তুমি চাইলে কিন্তু এখানে কী বের করতে পারো, V1 বের করতে পারো। তাহলে আমি কী করলাম, মানে এটার জন্য V2 দেওয়া আছে, এটার জন্য V1, তাহলে আমি V1ও পাইলাম, V2ও পাইলাম। আমার সুবিধা কী স্যার, কারণ আমার তো পিডিবি লাগবে, তাই না? আমি এইখানের জন্য কী বের করতে চাই, মূল ফর্মুলা কি, আবার বলি, ডি কিউ ইজ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডব্লিউ। আমি তো ডি ইউর মানটা বের করতে চাই, ডি কিউর মানটা আমি বের করছি এম এস ডেল থিটা দিয়ে, তো ডি ডব্লিউ বের করবো, ডি ডব্লিউ সমান কী লেখা যায়, পিডিবি লেখা যায়। এখন ডিবি যে করবো এই থেকে এই পর্যন্ত, তাহলে এখানে একটা V1 আছে, এখানে একটা V2 আছে না, V2 মান দেওয়া আছে, আমি V1 এর মানটা বের করতে চাই। কেমনে বের করব, এই যে ফর্মুলা ইউজ করে আমরা জানি, এখানে বলছি কি দেখো, এটা একটা সমচাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া যেহেতু, তাহলে আমরা এটা ওই যে কার সূত্র, চার্লসের সূত্র ইউজ করে লিখতে পারি, V1/T1 ইকুয়াল টু V2/T2 ইউজ করে আমি V1 এর মানটা বের করছি। তো V1 এর মানটা তুমি যত বের করছো, আর একটা টেকনিক শিখিয়ে দিই, এখানে কিন্তু কোনো গামা টামা কিছু বলে নাই, বলছে, তার মানে বুঝে নিবা, আমরা ধরে নিতে পারি, মানে এরকম চক্র যদি থাকে আমরা ধরে নিতে পারি এখানে একটা আদর্শ গ্যাস আছে। তা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা, যেহেতু আমার ভি দরকার, আমি ভি প্রপোর্শনাল টি চার্লসের সূত্র ইউজ করে আমি এখান থেকে V1 এর মান বের করছি। তাহলে ডেল ভি চলে আসলো। এবার আমি কী বসাবো স্যার, ওই যে ডিডব্লিউ বের করতে চাই, ডিডব্লিউ সমান পিডিবি। এখন পির মান আমি জানি, পির মান জানি, যেহেতু এটা আদর্শ গ্যাস আমি ধরে নিছি, তাহলে ওর আমি চাপ কত ধরলাম, 1 ATM ধরলাম। তো 1 ATM মানে কত, এখন বিষয়টা হলো স্যার আমি কী বের করতে চাই, কাজ বের করতে চাই। কাজ তো আমি পি এর মান ATM ধরে করতে পারবো না, এটাকে নিউটন পার মিটার স্কয়ার নিতে হবে অথবা প্যাসকেল নিতে হবে। তো আমি জানি 1 ATM সমান 10⁵ প্যাসকেল লেখা যায় বা নিউটন পার মিটার স্কয়ার লেখা যায়। আমি এইভাবে ডিডব্লিউ মানটা বের করছি। এবার তুমি ডিডব্লিউ মান পাইছো কত, 22.788। তাহলে এখানে বসাও 22.78, আর এই আছে আমার 210। এইভাবে কিন্তু ডিওর মানটা চলে আসলো। তো সবসময় তুমি শেষে দেখবা যে কোনটা চাইছে, তাহলে বাকিটা বুঝতে পারবা। আচ্ছা, পরে দেখো এখানে বলছে যে তাপ সুপরিবাহী অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে এত চাপে এত কেলভিন তাপমাত্রায়, মানে চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, 1 মোল নাইট্রোজেন গ্যাস আছে, বলছে অতঃপর উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হয়েছে, মানে P2 এর মান হচ্ছে P1/2। আমি বুঝে গেছি কী বের করতে বলছে। দেখো বলছে চূড়ান্ত তাপমাত্রা, তাহলে তোমার আগে একটা P1 দেওয়া আছে, পরের P2 এর মান বলা আছে, তাই তুমি T1 T2 ধরে তো তুমি এটাই করতে পারো, যে ফর্মুলা ইউজ করে TP (1 - গামা/গামা) ফর্মুলা ইউজ করে করতে পারো। তাহলে এখানে কী করলাম আমি, এই যে যেহেতু প্রাথমিক তাপমাত্রা দেওয়া আছে T1 এর মান কত 750 কেলভিন দেওয়া আছে, তো আমি T2 বের করতে চাই, P1 এর মান ধরলাম
যেহেতু তাপ সুপরিবাহী কুপরিবাহী পদার্থ, তুমি পি ওয়ানের মান না ধরলেও সমস্যা নেই। তুমি ধরো যে প্রাথমিক চাপ, হ্যাঁ প্রাথমিক চাপ পি ওয়ান ইজ ইকুয়াল টু পি, শেষ চাপ কত পি টু ইজ ইকুয়াল টু পি ওয়ান বাই টু। তাহলে আমি বলতে পারি, বা প্রাথমিক চাপ লিখলাম পি ওয়ান, শেষ চাপ পি টু ইজ ইকুয়াল টু পি ওয়ান বাই টু লেখা যায়, তাই না? তাহলে আমি এইখানে ডাইরেক্ট যদি মানটা বসাই দিই, পি ওয়ান কাটা যাবে, এই তো মান চলে আসলো আমাদের। পরে বলছে সিলিন্ডারের মধ্যে কৃতকাজ তুলনা, এটা আমি আর বলবো না, কেমনে করবা তোমরা এটা করে নিবা, এটা সমষ্ণ রোধিত প্রক্রিয়া। তবে আরেকটা বিষয় মাথায় রাখবো, সমষ্ণ প্রক্রিয়ার জন্য কিন্তু আমরা ফর্মুলা পড়ছিলাম এই যে লন ভি টু বাই ভি ওয়ান। এবার আমি দেখবো এখানে যদি ভি দেওয়া না থাকে, পি দেওয়া থাকে, তাহলে ভি এর সাথে পি এর একটা সম্পর্ক আছে, তুমি ভি টু বাই ভি ওয়ানের পরিবর্তে পি ওয়ান বাই পি টু বসে অঙ্কটা করতে পারো, হয়ে গেল আমাদের। আচ্ছা, পরে বলছে এখানে একজন ফুটবল অনুশীলন করার সময় হঠাৎ লক্ষ্য করলো ফুটবলটি ফেটে বাতাস বের হচ্ছে, সেও লক্ষ্য করলো ফুটবল থেকে যে বাতাস বের হয়, আচ্ছা সব কিছু দেওয়া আছে। পরে বলছে ফুটবল থেকে নির্গত বায়ুর চূড়ান্ত আয়তন বের করতে বলছে। তো ফুটবল থেকে নির্গত, এই যেহেতু গামা দেওয়া আছে, তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করবো? রোধতাপীয় পিবি এর ফর্মুলা ইউজ করবো। তোমার ভিয়নের মান স্যার দেওয়া আছে, যে বায়ুর আয়তন দেওয়া আছে 1 ঘনমিটার, হ্যাঁ, তাহলে চূড়ান্ত আয়তন ভি টু বের হবে। এবার আমি দেখি পিয়নের মান দেওয়া আছে কত, বলছে বায়ুর চাপ 2 atm, তাহলে প্রাথমিক চাপ কত ছিল? 1 atm ছিল, তাই না? না কি দেওয়া আছে এখানে দেখি তো। আচ্ছা, ফুটবল অভ্যন্তরস্থ বায়ুর তাপমাত্রা, আচ্ছা ভেতরের তাপমাত্রা, ভেতরের চাপ দেওয়া আছে, তাহলে পি টু এর মান দেওয়া আছে কত? 2 atm। এখন পিয়নের মান আমি কেমনে বলছি? পিয়ন তো দেওয়া নেই, তাহলে আমি পিয়নের মানটা ধরে নিতে পারি, এটা 1 atm ধরতে পারি। তো 1 atm ধরে পি টু এর মান আমি এই মানটা বের করছি। এখন স্যার এটা কিন্তু ধরলাম, এটা আমরা ধরে নিলাম, একটা আদর্শ প্রক্রিয়া ধরে নিলাম, কারণ এখানে তো তোমার পি টুর মান দেওয়া নেই, তাই না? আবার ধরো তুমি স্যার আমি টি দিয়ে যে করতে চাও, বায়ুর তাপমাত্রা টি টু দেওয়া আছে 27, ভিতরের তাপমাত্রা, তাহলে টি ওয়ান কত? তুমি 0 ডিগ্রি সেলসিয়াস ধরে করতে পারো। এখন নাই কি আর করবা, এটা ধরে নিলাম, আমরা আদর্শ ধরে নিলাম আর কি, হয়ে গেল এটা। পরে বলছে ভিতর উদ্দীপকের ফুটবলের ভেতর থেকে নির্গত বাতাস পরিপার্শ্বিকের তুলনায় গরম হওয়ার কারণ কি? মানে ভিতরের তাপমাত্রা কত ছিল? 27, এখন আমি বাইরের তাপমাত্রা বের করতে চাই। তো বাইরের তাপমাত্রা বের করবো, দেখো বাইরের তাপমাত্রা যখন তুমি বের করবা, টি টু এর মানটা বের করবা, যে টি টুর মান কত পাইছো? -26.86 পাইছো। কোন ফর্মুলা ইউজ করে? টিবি এর ফর্মুলা ইউজ করে। তাহলে বোঝা গেল যে কোনটা বেশি উষ্ণ। হ্যাঁ, উদ্দীপকের ফুটবলের ভেতর থেকে নির্গত বাতাস তো গরম হবে, কারণ ভেতরে কি ছিল? চাপ বেশি ছিল, আর বাইরে যেহেতু চাপ বেশি ছিল, বেশি চাপ থেকে তো কম চাপের দিকে বের হয়, আর চাপ বাড়লে তার তাপমাত্রা বাড়ে, চাপ কমলে তাপমাত্রা কমে, কিন্তু বাইরে বের হয়েছে তাপমাত্রা কমছে, কারণ এখানে চাপ কমছে, এইটাই বলছে এখানে। আচ্ছা, তারপর এটা যদি আমরা দেখি সিলেট বোর্ড 22, এখানে বলছে প্রথম ইঞ্জিনের দক্ষতা আছে, ভালো একটা কোয়েশ্চেন দিচ্ছে, আমরা দক্ষতা নিয়ে আলাদা লেকচার দিব। তো এই যে যেমন বরিশাল বোর্ড 22 বলছে, দেখুন যে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল গ্যাস দ্বারা একটা কান্ন ইঞ্জিন কাজ সম্পাদন করছে, কান্ন চক্রের প্রতি ধাপে সংকোচন বা পোষণের অনুপাত, সংকোচন পোষণ মানে ধরো বিয়ন ভিটির অনুপাত দেওয়া আছে 1:6। বলছে ইঞ্জিনের সর্বনিম্ন তাপমাত্রা কত? ভাই তোমার টি ওয়ান দেওয়া আছে, টি টু মানটা বের করবে, সবচেয়ে সহজ অঙ্ক হয়েছে, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ফর্মুলা ইউজ করে টি টু মানটা বের করবে। পরে বলছে কোনটা কাজ বেশি হবে, সমষ্ণ না সরি, এখানে বলছে কি কান্ন চক্রের সমষ্ণ প্রসারণ ও সংকোচনের ক্ষেত্রে কোনটায় কাজ বেশি হবে। তো তুমি কি করছো এখানে? সম্প্রসারণের জন্য করছো, সংকোচনের জন্য করছো। এখন সংকোচনের জন্য আলাদা একটা ফর্মুলা আছে, বাট ওরা এই ফর্মুলা ইউজ করে করছে, বাট আমি করতে পারি। আমরা তো জানি যে যখন সংকোচন বলে একটা চিত্র থেকে দেখাই, দেখো যখন সম্প্রসারণ বলে তখন এইটা, তাই না? আর যখন সংকোচন বলে তখন কোনটা? এইটা। তো যখন সংকোচন বলছে ওরা কী করছে? এখান থেকে ভি1 ভি2 মানটা নিচ্ছে তখন, কারণ প্রথম পর্যায়ে এখানে কত ছিল? তুমি যদি দেখে এখানে আমি দেখো P1 V1 P2 V2, তো যখন সংকোচন করবা তাহলে এখন এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, তাই না? তো সমষ্ণ সম্প্রসারণ যখন করছি তখন V2 বাই V1, তখন যখন সংকোচন করব তাহলে ও যেখানে থামছে ওইটা এখন আদি হবে, বুঝি না বিষয়টা। ধরো তোমার এইখানে ছিল P1 V1 ছিল, তাহলে এইখানে থামছে সম্প্রসারণ পর্যন্ত, এখন আবার ব্যাক করে এদিকে যেতে চাই, সংকোচন করতে চাই। তো সংকোচন যদি করতে চাই আমি, তাহলে এখন আমার এইখানের যে V2টা এটা এখন কী হয়ে গেছে? V1 হয়ে গেছে, আর এটা কী হয়ে গেছে? V2 হয়ে গেছে। তাহলে এখন V2 বাই V1 যদি বলি, তাহলে উপরে যাবে V1, নিচে আসবে V2। আচ্ছা, পরে দেখো এটা কোশ্চেন বলছে দিনাজপুর বোর্ড 22, যে
এবি তার কৃতকাজের মান বের করতে বলছে। এবি প্রক্রিয়া কৃতকাজ, ভাই এটা দুইটা লেখচিত্র দেওয়া আছে, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র একটু নিচে হয়, তাই না? রুদ্রৈপ প্রক্রিয়ার লেখচিত্র একটু খারাপ হয়, এটা সমষ্ণ প্রক্রিয়া, রুদ্রৈপ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ যদি বের করতে বলে তাহলে ফর্মুলা আমরা কিন্তু জানি, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি2 বাই ভি1 আমরা জানি। তো এখান থেকে কী করলাম, ভি2 মান বসাইলাম, এটা যদি ভি1 এটা যদি ভি2 হয় তাহলে ভি2 মান কত 10, ভি1 মান কত 20, আমার অ্যান্সার কিন্তু চলে আসছে। পরে বলছে উদ্দীপকের প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য হবে কিনা, আমি শূন্য বের করতে চাই। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ, এটা ধরো সমষ্ণ স লিখলাম, আর এই প্রক্রিয়াটা হচ্ছে রুদ্ধতাপীয় র লিখলাম। তাহলে এই প্রক্রিয়াটা কি, বা এখানে চাপের মান কি সেম না, তাহলে এই প্রক্রিয়াটা হবে সমচাপীয়। সমচাপীয় তোমার এগুলোকে বুঝতে হবে, এইটুকু সমচাপীয়, কারণ এখানে চাপের মান সেম আছে, সরি চাপের মান সেম না আয়তনের মান সেম। এটা 10 লিটার দেওয়া আছে না, আচ্ছা যেহেতু 10-এর এটা ফিক্সড আছে তাহলে এটা আয়তন আমি ফিক্স, আচ্ছা আয়তন, হ্যাঁ কী দিচ্ছে এটা, আচ্ছা এখানে একটু আমাদের হয়েছে, এখানে বিসি মানে দেখো এখানে 10 না, সবার জন্য আয়তন কত 10 আছে, তাই না? সবার জন্য আয়তন এখানে 10 আছে, তাহলে এটা আমি আয়তনীয় বলবো, সমচাপীয় না, সম আয়তনীয় বলবো। তো যাই হোক, এখন আমি এটার জন্য কি করতে চাই, আয়তনীয় হবে এটা, কেমন সম আয়তনীয়। আচ্ছা তাহলে এবার আমি এই প্রক্রিয়ায় এন্ট্রপি বের করতে চাই। তো এন্ট্রপি যে বের করবা এবি প্রক্রিয়ার জন্য, দেখো কারণ বলছে এন্ট্রপির পরিবর্তন শূন্য কিনা, তাহলে যে আমি আগে এবি এরটা করি, এবি পথে এন্ট্রপির পরিবর্তন করতে চাই, তাহলে dQ/T করলাম। এখন স্যার এখানে আপনি কেন ওই এমএস লন নিলেন না, কারণ আমি জানি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা ফিক্স থাকে, মানে আলাদা আলাদা তাপমাত্রা নাই, এখানেও যে তাপমাত্রা এখানেও সেম তাপমাত্রা, এই জন্য আমি dQ/T ধরছি। তো dQ/T ধরছি, ডিকিউর মান আমি বের করছি কত -27066। এবার এটা বের করছে কীভাবে, দেখো দেখো এইখানে যদি আমি তাপ বের করতে চাই, কিউ বের করতে চাই, আমরা জানি কিউ তাপ সমান এনার্জি লেখা যায়, তাই না? বা আমরা এটা জানি কিন্তু যে কাজ শক্তি তাপ কখনো কখনো তিনটা সেম লেখা যায়। তাহলে এই প্রক্রিয়ার জন্য যদি আমি তাপ বের করতে চাই তাহলে আমার এই প্রক্রিয়ার জন্য কাজটা বের করতে হবে। তো কাজ যে তুমি বের করবা, ডিডব্লিউ বের করবা। এবার দেখো তুমি এখানে ডিডব্লিউ মান দেওয়া আছে কিনা, হ্যাঁ তুমি কিন্তু এটা ডিডব্লিউ মান বের করছো, এটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য গ নাম্বারে বের করছো ডিডব্লিউ মান। তাহলে ডিডব্লিউ মানটা এখানে তাপমাত্রা হিসেবে কাউন্ট হবে। তাহলে আমি ডিকিউর মান কত পাইলাম -27066, এই যে বসে আমি এন্ট্রপি বের করছি, এবি পাইলাম। এখন এসি প্রক্রিয়া তো এন্ট্রপি লাগবে না, কারণ এটা তো শূন্য রুদ্ধতাপী প্রক্রিয়া, বাট বিসি প্রক্রিয়া আমি বের করতে চাই। তো বিসি পথে যে তুমি এন্ট্রপি বের করবা, এটা বের করার জন্য স্যার এখানে কিন্তু আমার তাপমাত্রা দরকার, তাই না? কারণ এখানে তো তাপমাত্রা সেম হবে না, কারণ এটা তো সমষ্ণ প্রক্রিয়া না যে তাপমাত্রা ফিক্সড হবে। তো তাপমাত্রা কীভাবে বের করব, তো ওরা এখানে বলছে যে সব কিছু দেওয়া আছে, দেখো 1 ATM দেওয়া আছে, চাপ দেওয়া আছে, তারপরে যে এ বিন্দুর তাপমাত্রা দেওয়া আছে, কেমন এ বিন্দুর তাপমাত্রা যদি 30 হয় কিন্তু সমষ্ণ প্রক্রিয়া, তাহলে বি বিন্দুর তাপমাত্রা কত হবে, এখানে 30ই হবে, কিন্তু বিন্দু তাপমাত্রা কিন্তু আমার 30। তাহলে আমি এখানে একটা তাপমাত্রা বের করতে চাই। এখন এইখানে দেখো তোমার ভি এর মান দেওয়া আছে কিন্তু একটা 10, এখানেও 10। তো আমি চাপ দেওয়া আছে, এখানে পি এর মান দেওয়া আছে কত 4, এখানে দেওয়া আছে কত 5.28। তাহলে আমি কিন্তু চাইলে এটা এইভাবে করতে পারি, এই যে এইভাবে ইউজ না করে আমি কিন্তু লিখতে পারি যে এইখানে তাপমাত্রা না, এই ধরো তুমি কী ধরলা, ধরো তুমি এখানে 300, আচ্ছা তো ধরো আমি P1/T1 ইকুয়াল P2/T2 ধরে পড়ি, P1/T1। তাহলে যেহেতু এইটা আমি ধরছিলাম, দেখো V1 ধরছি, এটা আমি V2 ধরছি, হ্যাঁ। তাহলে এখানে তোমার ই দেওয়া আছে কত, চাপ দেওয়া আছে কত 4-এর মান, তাহলে তুমি এখানে 4 ধরো, আর এখানে আয়তন দেওয়া আছে কত, আচ্ছা আমি বের করতেছি এটা, হ্যাঁ আমি তাপমাত্রা বের করতেছি। তাহলে এখানের জন্য কত ধরবো, আমি 30 ধরবো। তা ধরো তুমি এটা যদি P1 ধরো, তাহলে এখানে তোমার P1-এর মান কত স্যার, P1-এর মান 4, আর T1-এর মান কত 30, আর এখানে P2-এর মান কত 5.28, আর T2-এর মানটা বের হবে। আমি এই ফর্মুলা ইউজ করে কিন্তু T2-এর মানটা বের করতে পারি, ঠিক আছে, এটা ইউজ করে বের করতে পারি। বাট এনারা কী করছে, যে সি বিন্দুর জন্য লিখছে যে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফর্মুলা ইউজ করে, এটাও তুমি করো, যেভাবে করো ইচ্ছা, সমস্যা নেই। এখানে তো মোল সংখ্যা দেওয়া আছে 1.6, এই জন্য ওরা এইভাবেই করছে যে পিভি ইজ ইকুয়াল এনআরটি, এখান থেকে টি এর মানটা বের করছে।
তা তুমি টি এর মান যদি এখন জানো, তা তুমি এখানে আলাদা টি পাই গেলা। তো টি যদি আমি পাই যে এইখানে একটা টি পেলাম, এইখানে একটা টি পেলাম, তাহলে আমরা কি জানি স্যার, যে এন্ট্রপি সমান কী লেখা যায়, সমচাপীয় প্রক্রিয়ার জন্য এন্ট্রপি ফর্মুলাতে আমরা লিখতে পারি এনসিবি লন T2/T1। এইভাবে আমি এই প্রক্রিয়ার জন্য এন্ট্রপির মানটা পাইছি। কিন্তু এবার সবকটা এন্ট্রপির মান যোগ করে দেব, চলে আসবে। তাহলে এখান থেকে যেটা আমরা শিখলাম যে সমচাপীয় বলুক, সম আয়তনীয় বলুক, যে প্রক্রিয়া বলুক, সবকটার জন্য কিন্তু আমার এন্ট্রপি বের করা শেখা উচিত। সমচাপীয় জন্য যদি এন্ট্রপি বলে কি লিখব, এনসিবি লন T2/T1। এই যে আরেকটা ম্যাথ দেখো, ময়মনসিংহ বোর্ড 22 বলছে ডিবি পথে কৃত গাজের মান, এটিকে সমষ্ণ, তাহলে কৃত গাছকে W=nRT লন V2/V1। এবার আমরা দেখছি এখানে এন এর মান দেওয়া নেই, তাহলে আমরা জানি এখানে কি লিখছি দেখো, দেখো ভালো একটা কোশ্চেন। এখন এখান থেকে এন এর মান দেওয়া নেই, আমরা কীভাবে করছি, কারণ আমরা জানি কি PV=nRT, তাহলে এন সমান কি লেখা যায় স্যার, RT। আচ্ছা এখান থেকে যদি আমরা দেখি, দেখো PV সমান nRT, তাহলে এন সমান কী লেখা যায়, PV/RT। তাহলে এখানে ওরা কী করলো, PV/RT লিখলো। কিন্তু এই যে এইখানের জন্য তোমার P1 V1 তো আলাদা আলাদা, তাই না? অথবা তুমি যদি যেটা করছো ওরা PV/RT, তাহলে তুমি এখানে ধরো মানটা বসো, যে আমরা জানি কি PV=nRT, তাহলে আমরা বলতে পারি n সমান কি PV/RT। তাহলে এখানে তুমি PV/RT বসো, RT কাটা যায়। তাহলে এখন P1 V1 এর মান কিন্তু আমরা জানি, এই যে এইখানে আয়তন দেওয়া আছে না, ধরো এটার জন্য বা এটার জন্য যদি আমি বলি, তো এটার জন্য চাপও জানি, এটা যখন চাপ নেব 4 তখন আয়তন নেব 500, যখন চাপ নেব 2 তখন আয়তন নেব কত, 1000। তো তোমার ইচ্ছা তুমি এটা ধৈর্য করতে পারো। এখানে কিন্তু বলা আছে যে এটিএমে, কিন্তু আমি যখন কাজে কনভার্ট করবো, মাথায় রাখবো শুধু 2 আর 4 বসাবো না, তখন কিন্তু নিউটন পার মিটারকে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, এই যে দেখো 10⁵ নিয়ে আসতে হবে, কিন্তু এই যে 1 এটিএম সমান 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে 2 এটিএম দেওয়া আছে, তো কত হবে 2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা এখানে বসেছি কিন্তু আমরা, এই যে এখানে কিন্তু এটা বসেছি আমরা, দেখছো? আবার বলি, এই কোশ্চেনটা আমার বলছে ডিবি পথে কৃত কাজ বের করতে বলছে। তো কৃত কাজ যদি আমি বের করি, তাহলে nRT লন V2/V1, বাট এন এর মান দেওয়া নেই, আমি এর সমান জানি PV/RT। মানে এখানের জন্য P এর মান আলাদা, V এর মানও আলাদা, তাই না? এটা তো P এর মান 4 আর V এর মান কত 500। আর আমি যদি এইটা ইউজ করি, তাহলে এখানে P এর মান কত 2 আর V এর মান কত 1000। তুমি যেইটা ধরো তোমার একই জন আনসার চলে আসবে। এটা সংকোচন, এর জন্য মাইনাস আসছে মানটা। আচ্ছা, তারপর বলছে ডিবি ও এবি পথের সংকোচনের জন্য তাপমাত্রা এক নয় কেন? আচ্ছা, ডিবি আর এবি এর জন্য সংকোচনের জন্য তাপমাত্রা এক না ভাই। ডি এ কোন পথ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এখানে তো তাপমাত্রা আলাদা হবেই। এটা বলে দেবো, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে তাপমাত্রা আলাদা হবে। সে তাপমাত্রা মানটা কত, তুমি এখানে ডি বিন্দু তাপমাত্রা জানো 330, এবং এখানে আয়তন জানো কত 1000, এখানে আয়তন জানো কত 500, আয়তন 500। তাহলে এখানে T2 বের হবে, কোন ফর্মুলা ইউজ করবো, এই যে T(V2)(Γ-1) ফর্মুলা ইউজ করে আমরা এখান থেকে T2 মানটা বের করবো। তা দেখো তো এখানে তাপমাত্রা কত পাইছো 435, আর এখানে তাপমাত্রা ছিল 330। তার মানে বোঝা গেল রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা মান চেঞ্জ হয়, বাট সমস্ত প্রক্রিয়া চেঞ্জ হবে না, এটা আমরা জানি কেন চেঞ্জ হয় না, এটা একটু ব্যাখ্যা দিয়ে দেবা। আচ্ছা, এই আর একটা কোশ্চেন, কুমিল্লা বোর্ড 21। এইটা যদি আমরা বলি, দেখো এটা আয়তন দেওয়া আছে, তাই না? তাহলে এইটুকু কি বলতো, সম আয়তন, এটা চাপ দেওয়া আছে এখানে, তাহলে এটা কি সমচাপীয়। তো বলছে এসি পথে সম্পাদিত কাজ বের করতে বলছে। এসি পথে সম্পাদিত কাজ মানে কি, এই টোটাল পথটা আমার কাউন্ট করতে হবে। দেখো টোটাল পথটা মানে এসি পথে সম্পাদিত কাজ মানে এখান থেকে তুমি এক্স অক্ষ বরাবর যাও। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমি যাই, এই যে গ্রাফটা দেখো যেটা করছে, এসি পথের কাজ মানে টোটালটা। তো এটা দেখো তো ট্র্যাপিজিয়াম হয়েছে কিনা, আমরা জানি ট্র্যাপিজিয়াম এভাবে কিনা, কিন্তু এইভাবে ট্র্যাপিজিয়ামের মধ্যে হয়েছে। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হয়েছে এসি পথে কৃত কাজের ক্ষেত্রফল। তাই আমরা জানি ডাব্লিউসি সমান কী হবে, হাফ অফ সমান্তরাল বাহুদের যোগফল এই প্লাস সি এফ ইন্টু দুই বাহুর মধ্যবর্তী উচ্চতা। দুই বাহুর মধ্যবর্তী উচ্চতা কত, ইএফ। এবার দেখো তুমি কিন্তু স্যার এর মান জানো কত, জানো 2 × 10⁵, আর সি এফ এর মান জানো 6 × 10⁵। তাহলে দুইটার মাঝখানে দূরত্ব কত, 6 - 2 মানে 4 লিটার। বাট আমি তো একই এককে রাখতে হবে আমার, এটা আছে নিউটন পার মিটার স্কোয়ারে। তাই এটাও কিসে নিতে হবে, মিটার নিতে হবে। মনে রাখবা আমি তো এখানে কাজের মান বের করতেছি, কাজের মান জুল,
এস এককে জুল মানে তোমার আয়তনটা কিন্তু মিটার নিতে হবে, আর চাপটা নিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে কত হবে 6 - 2 4 লিটার, আর 1 লিটার সমান কত লেখা যায়, 1 লিটার সমান 10⁻³ ঘনমিটার লেখা যায়। আমি এই জন্য এখানে এই মানটা বসেছি, আমার ডাব্লিউ মানটা চলে আসছে। তারপর বলছে যে কোন পথে তাপের পরিমাণ বেশি হবে, কোন পথে মানে আমি কি করতে চাই, দেখো এ থেকে এইভাবে যেতে চাই একবার, এইভাবে যেতে চাই একবার, এইভাবে যেতে চাই একবার, কোন পথে তাপের মান বেশি হবে, একটু মন দিয়ে চিন্তা করতে হলে পারবো। আমি আমি যদি তাপ বের করতে চাই, হ্যাঁ বলছো তো কোন পথে তাপের পরিমাণ বেশি। আচ্ছা, তো তাপের পরিমাণ বেশি মানে কি স্যার, আমরা ফর্মুলা জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না? তাহলে আমার এ থেকে সি পথে আমার ডিইউ বের করতে হবে, ডিডব্লিউ বের করতে হবে। তাহলে এ থেকে সি পথে যখন আমি যাই, তো চিন্তা করো এ থেকে সি পথে, এখানে ওরা বলে দিছে এ আর সি বিন্দুর মাঝখানে অন্তস্থ শক্তি দেওয়া আছে 600 আর 100। তাহলে দুইটা বাদ দিব, দুটোর পরিবর্তন করব, ডিউর মানটা চলে আসছে। ডিউর মান কত আসলো দেখো, এখানে 500 আসছে, ডিউর মান কিন্তু 500, এই যে। আচ্ছা আমি এখান থেকে দেখাই, এই পথের কথা যদি বলি, আমি প্রথমে তাপ বের করতে চাই এসি পথের জন্য। তো এসি পথে তাপ বের করবা, ডিউর পার্থক্য কত 600 100, তাই বিয়োগ করলে কত হয় 600 - 100 প্লাস ডিডব্লিউ। এবার আমি ডিডব্লিউটা যে বের করব, কাজটা বের করব, এ থেকে সি পথে কাজ কিন্তু আমি গ নাম্বারে বের করছিলাম, এ থেকে সি পথে আমি কাজ কিন্তু গ নাম্বারে বের করছি। তো গ নাম্বারে আমরা কাজ কত পাইছি স্যার, গ নাম্বারে কাজ পাইছি কিন্তু যে দেখো 1600 পাইছিলাম কাজে, দেখা যাচ্ছে 1600 কাজ পাইছি। তো তুমি কাজ যেহেতু 1600 পাই গেছে, এখানে 1600 বসাই দাও, তাহলে কিন্তু তোমার ডি কিউর মানটা চলে আসলো এসি পথে। এবার আমি যাইতে চাই এবিসি পথে, যখন এবিসি পথে যাবা, এবিসি পথ মানে কি এবি প্লাস বিসি। এখন এবি পথ এটা কি সম আয়তনই না, বলো সম আয়তন। এবি পথের জন্য ভালো করে বুঝি, এবিসি পথে যদি যাইতে চাই আমি, তাহলে এবি আর বিসি দুইটা পথের জন্য আলাদা আলাদা বের করতে হবে আমার। তাই আমি বলতে পারি ডাব্লিউ এবিসি ইকুয়াল ডাব্লিউ এবি প্লাস ডাব্লিউ বিসি পথের কাজ। আগে কাজটা বের করি আমি, তারপর নয় আমি ডি কিউ ফর্মুলা বসাবো। তো ডাব্লিউ এবির মানটা যে আমি বের করব, এটা কি এটা সম আয়তনীয় না স্যার, সম আয়তনে আয়তন ফিক্সড, তার মানে আয়তনের মান 0, আয়তনের মান কত 0। তা ডাব্লিউ এবি সমান কী লেখা যায় বলো, পি ডিভি লেখা যায়। তো কিন্তু ডিবির মান 0, তাহলে আমি বলতে পারি এইটুকুর মান 0। তাহলে এবার ডাব্লিউ বিসির কথা যদি বলি, এই বিসির মানটা কিন্তু আবার আছে, এটা তো সম আয়তনীয় না, এটা ফর্মুলা হবে কি সেম কাজ, ডাব্লিউবিসি মানে কি ওই যে পিডিভি, আবারও পিডিভি। তো এবার এই যে দেখো এই বি থেকে সিতে যে আমি গেছি পিডিভি করছে, এখানে পির মান আমি জানি 6 × 10⁵, এই বসালাম 6 × 10⁵। তো ডিবির মান কত হবে, দুইটার যদি ডিস্টেন্স নেই, এখানে আছে 6 আর এখানে আছে কত 2, তাহলে 6 - 2 মানে কত 4। তাহলে এখানে আমি বসাইতে পারি 6 - 2, তাহলে কত পেলাম 6 × 10⁵। এটা যেহেতু আমার নিউটন পার মিটার স্কোয়ারে, হ্যাঁ এটা তো নিউটন পার মিটার স্কোয়ারে, তাহলে আমার এটা তো ছিল লিটারে, তাই এটা আমি কিসে বসাবো 6 - 4 4, 6 - 2 4, এটা তুমি ঘনমিটার নেবা, তাহলে 10⁻³ ঘনমিটার বসাই দেবা, তাহলে কিন্তু তোমার ডাব্লিউএবিসির মানটা চলে আসছে। এবার তো তুমি কাজ বের করবা, তো তুমি কি জানো স্যার ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, তাই না? এবার ডিউ এর মান কত বসাবো, ভাই আমি তো ডিউ এর মান জানি, কারণ এইখানের জন্য এইখানে অন্তস্থ শক্তি যায়, ঘুরে আসলে তো একই শক্তি যাবে, এখানেও ঘুরে আসলে একই শক্তি যাবে। ডিউর মান তো বের করছে 600 - 100 500, তাহলে এখানে 500 বসাও, আর ডিডব্লিউ মান তুমি এটা পাইছো, কত পাইছো ক্যালকুলেশন করে বসাই, ওরা পাইছে 2400 বসাই দাও, হয়ে গেল। তারপর আমি এই পথে যাইতে চাই, তো এডিসি পথে কাজ করতে চাই, তার মানে কি ডাব্লিউ এডি প্লাস ডাব্লিউ ডিসি। আবার দেখো ডাব্লিউ এডি যদি করি, হ্যাঁ এখানে কি সমচাপীয়, তো সমচাপীয়র জন্য এখানে আয়তন তো থাকে, তাই না? তাহলে আমি বলতে পারি ডাব্লিউ, দেখো ডাব্লিউ এ ডিসি সমান কী লেখা যায়, ডাব্লিউ এডি প্লাস ডাব্লিউ সিডি। তো ডাব্লিউ এডি সমান কী লেখা যায় পিডিবি, ডাব্লিউ সিডি সমান লেখা যায় পিডিবি। তো এবার পির মান আমি জানি 2 × 10⁵, এই যে পির মান দেওয়া আছে না, আমার পির মান 2 দেওয়া আছে, 2 × 10⁵, আর এখানে ভির মান হবে কত 6 - 2 মানে 4, তাই না? আবার 6 - 2 মানে 4 হবে, তাহলে কত হবে × 4 লিটার, যেহেতু আমি মিটারে যেতে চাই, তাই কত আনবো 10⁻³ ঘনমিটার নিয়ে আসবো। আর ডাব্লিউ সিডি যদি বলে, এখানে আবার সময় তো ডিবির মান 0 হবে,
তাহলে আচ্ছা চলে আসলো। আবার দেখবা কোন পথের মান বেশি, কোন পথের মান কম। এই যে আমরা আরেকটা লেখচিত্র দেখি, এটা আমরা একটু আগে সলভ করছি এই লেখচিত্রটা। তারপর দেখো তোমার দেখে বরিশাল বোর্ড 21 একটা ম্যাথ আছে, যদি এন এর মান আলাদা দেওয়া না থাকে, বলছে না 64 গ্রাম হিলিয়াম, এম সমান আমরা জানি W/m, 4 দিয়ে ভাগ করবে, তোমার এন এর মানটা চলে আসবে। আচ্ছা এগুলো পারবা। তো আমাদের যেটা করতে হবে, আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করে ফেলবো। নেক্সট আমরা কর্মদক্ষতা আর একটু সিএমসিকিউ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।